হার, লজ্জার হার। তারপর আসে ভারত বনাম সাউথ আফ্রিকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে ভারতের পরাজয়টা নিয়ে গুয়াহাটিতে। মানে লজ্জার থেকেও নিচের যে হার হতে পারে সেই রকম ধরনের একটা হার কিন্তু এই ম্যাচে ভারতীয় দল পেল। কারণ এই ম্যাচটা, গুয়াহাটি টেস্ট ম্যাচটা শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ হার নয়, ভারতীয় দলকে একটা আয়না দেখিয়ে দিয়েছে যে তারা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটে কোন জায়গাটায় আছে। টপ তিনটে চারটে টিম যদি থাকে না, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাহলে ইন্ডিয়া কিন্তু 5 নম্বরেই থাকবে। কারণ ফাইটিং দক্ষতা কিন্তু একটুও দেখা যায়নি ভারতীয় দলের থেকে। প্রথমত গুয়াহাটি টেস্ট ম্যাচে ভারত হেরেছে 408 রানে, এবং আবার একটা ইতিহাস বানিয়েছে ভারতীয় দল, সেটা হলো ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 2 বছর 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। তো আর একটা নতুন ইতিহাস কিন্তু ভারতীয় দল বানিয়ে ফেলেছে অলরেডি। এবং যে কথাটা বলার নয় সেটা হলো এই টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকান টিম একতরফা খেলেছে। মানে সাউথ আফ্রিকান টিম প্রথম ইনিংসে 489 রান করেছে, এবং 489 রান যখন করেছে আমরা ভেবেছিলাম পিচটা ভালো, ভারতও হয়তো এর মানে এই যে রানটা করেছে তার এগেনস্টে হয়তো ভারতও একটা ডিসেন্ট স্কোর করবে। বাট ভারতের স্কোর ছিল 201 রান, তাও মানে খুব কষ্টে ভারতীয় দল, মানে অতি কষ্টে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা পার্টনারশিপ হয়, এবং সেই পার্টনারশিপ ধরে 200 রানের গন্ডিটা টপকায় প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং এ নামে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা 260 রানে 5 উইকেট এবং ডিক্লেয়ার করে দেয়। সাউথ আফ্রিকার ইভেন 10টা উইকেটও ভারত ফেলতে পারে না দ্বিতীয় ইনিংসে। মানে খুব ফাস্ট ফরওয়ার্ড খেলছিল এমন নয়, সাউথ আফ্রিকা ধরে ধরেই খেলছিল। বাট যতক্ষণ খেলছিল তাদেরকে আউট করতে পারে দেখে কোনো বোলারকে মনে হচ্ছিল না যে সাউথ আফ্রিকাকে ব্যাটারদের আউট করতে পারে। তারা এদের কুইক খেলতে গিয়ে, স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে আউট হয়েছে, নইলে কিছু মিসকনসেপশনের জন্য আউট হয়েছে। আদারওয়াইজ সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু আউটও হতে চাইছিল না। ভারতীয় দলকে দেখে মনেও হচ্ছিল না, তারা পুরো ফিল্ডিং খুলে দিয়েছে। ক্যাপ্টেন্সির একদম মানে হতাশাজনক ক্যাপ্টেন্সি হচ্ছিল। এবং তারপরে সাউথ আফ্রিকা 260 রান করে, এবং সেকেন্ড দিনের একটা সেশনও বলবো না, 10-12 ওভার এই ফোর্থ ডে এবং ফিফথ ডেটা পুরো ভারতকে খেলতে দিয়ে দেয় 500 রানের ওপর টার্গেট দিয়ে। সো সেখানে আমাদের ইয়াশাসবি জয়সওয়ালও আউট হয়ে যায়, রাহুলও আউট হয়ে যায়, এবং পরের দিন যখন আসে খেলা শুরু হয় সাই সুদর্শনও আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা একমাত্র একটা 50 মারে, 54 রানস করে, এছাড়া আর কেউ দাঁড়াতেও পারে না। কুলদীপ যাদব, আমার তো মনে হচ্ছিল কুলদীপ যাদবকে পাঠানো হয়েছিল নাইট ওয়াচম্যান। আমার মনে হচ্ছিল কুলদীপ যাদবকে বাঁচানোর জন্য অন্য কোনো ব্যাটসম্যান পাঠালে কাজে দিত। তো এই ম্যাচটা ভারত একতরফা হেরে গেছে। পুরো ম্যাচের কাহিনী যদি বলি, প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা এইডেন মার্ক্রামের 38 রান, রায়ান রিকলেন্টনের 35 রান, ক্রিস্টেন স্টাবসের 49, বাভুমার 41, টনি ডিজোর্জি 28, এবং মুথুস্বামী বলে একটা নতুন প্লেয়ারকে খেলায়, স্পিন বোলার প্লাস ব্যাটার, লেফট আর্ম স্পিনার প্লাস লেফট হ্যান্ডেড ব্যাটার। সে 206 বলে 109 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, এবং সে যখন খেলছিল মনে হচ্ছিল তাকে কেউ আউটই করতে পারবে না। ভেরিন যে উইকেট কিপার আছে সেও 122 বলে 45 রান করেন, এবং মার্কো জনসন কুইক ফায়ার 91 বলে 93 রান করেন। সাইমন হার্মার আর কেশব মহারাজের অল্প একদম কন্ট্রিবিউশন, এবং যার ফলে সাউথ আফ্রিকা একটা ম্যামথ 489 রানের স্কোর দাঁড় করায়। ইন্ডিয়া তার এগেনস্টে ব্যাটিং করতে নেমে যশস্বী জয়সওয়াল 58 রান করে, রাহুল মাত্র 22 রান করে আউট হয়ে যায়। সাই সুদর্শন এগেইন ফেলিয়ার 15 রান। ধ্রুব জুরেল 4 নম্বর পজিশনে খেলছে, নাম্বার 4, সেখানে দাঁড়িয়ে 11 বলে 0 রান করে। ঋষভ পান্ত মাত্র 7 রান, জাদেজা 6 রান, নীতিশ কুমার রেড্ডি 10 রান। ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের মধ্যে একটা পার্টনারশিপ হয়, ওয়াশিংটন সুন্দর 48 রান, কুলদীপ যাদব 19 রান, এবং তারপর বুমরা 5 রান ও সিরাজ 2 রান। মার্কো জনসন প্রথম ইনিংসে 6টা উইকেট নেয়, কেশব মহারাজ একটা, সাইমন হার্মার 3টে, এবং ভারত মাত্র 201 রানেই অল আউট হয়ে যায়। সাউথ আফ্রিকা ফলো অন দেয় না, সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে আসে, এবং ব্যাটিং করতে এসে এগেন রায়ান রিকলেন্টন আর মার্ক্রাম ভালো স্টার্ট দেয়, এবং সেকেন্ড ইনিংসে আমরা ভাবছিলাম সাউথ আফ্রিকা হয়তো খুব তাড়াহুড়ো করে খেলবে, সেটা কিন্তু সাউথ আফ্রিকা করে না, তারা টাইম নিয়েই খেলে। এবং টাইম নিয়ে মানে যেখানে এডেন মাকরাম 84 বলে 29 রান করে, রায়ান রিকলেন্টন 64 বলে 35 রান করে, ক্রিস্টেন স্টাবস দুর্দান্ত একটা ইনিংস খেলে 180 বলে 94 রান করে, বাবুমা অল্পতে আউট হয়ে যায়, বা টনি দি জর্জি 49 রান, উইন মোল্ডারের 35 রানের মারফত
সাউথ আফ্রিকা কিন্তু 260 রান করে এবং যখনই ট্রিস্টন স্টাবস আউট হয় সাউথ আফ্রিকা ডিক্লেয়ার করে দেয় ইনিংসটা। এবং তারপর যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে হতাশাজনক পারফরমেন্স। এবং হতাশাজনক এই জন্য বলছি কারণ সাইমন হার্মার আবার 6খানা উইকেট নিয়ে নেয়, কেশব মহারাজ 2খানা, মুথুস্বামী একটা, মার্কো জনসনের একটা উইকেটের মাধ্যমে 140 রানেই বান্ডিল হয়ে যায় ভারতীয় দল এবং ইন্ডিয়া 408 রানে ঘরের মাঠে ম্যাচ হেরে যায়। তো এইরকম প্যাথেটিক হার আমরা ব্যাক টু ব্যাক 2 বছরে দুটো দেখলাম। হোয়াইট ওয়াশ দেখছি, ঘরের মাঠে হোয়াইট ওয়াশ দেখছি। এটা মানে একদমই আনএক্সপেক্টেড। আমরা কখনোই চাইনি এই হোয়াইট ওয়াশ গুলো হোক। আর সবচেয়ে বড় যদি ক্রিটিসিজমের দিকে আমি আসি, তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্নগুলো যদি উত্তর আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট করে কিন্তু জানান। প্রচুর প্রশ্ন উঠছে। এক, কন্টিনিউয়াস ফেলিয়ারের পরে সাই সুদর্শন 3 নম্বরে কেন জায়গা পাচ্ছে? এটা কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন। সাই সুদর্শনের যদি ডোমেস্টিক রেকর্ডস দেখি, ফিনোমিনাল রেকর্ডস, ভালো রেকর্ডস, বাট তার ডোমেস্টিক রেকর্ডস যে তারই শুধু ভালো সেটা না। ইন্ডিয়া টিমের কিন্তু অভিমন্যু ঈশ্বরন বলে একটা প্লেয়ার খেলছিল, তাকে খেলতে দেওয়া হয়নি, মানে চান্স দেওয়া হয়নি। সে টিমের বাইরেই ছিল গত বছর থেকে, গোটা বিজিটিতে সে টিমের বাইরে ছিল, এতেও টিমের বাইরে ছিল সে ইংল্যান্ড ট্যুরে। বাট তারপর হঠাৎ করে অভিমন্যু ঈশ্বরনকে কিন্তু ড্রপ করে দেওয়া হয়। অভিমন্যু ঈশ্বরন একটা ম্যাচ না খেলেই তাকে ড্রপ করানো হয় এবং এটা রিজন দেওয়া হয় যে তাকে নেটসে দেখে কনফিডেন্ট মনে হয়নি। কিন্তু যাকে দেখে কনফিডেন্ট মনে হয়েছে সাই সুদর্শন, সে কিন্তু পারফরমেন্স দিতে পারছে না। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। এবং প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু 3 নম্বরে খেলানো হয়েছিল। এটাও কিন্তু একটা ভাবনার বিষয় যে ওয়াশিংটন সুন্দরকে যদি আমি 3 নম্বরে খেলাই একটা ম্যাচে এবং ওই ম্যাচটা হেরে গেলেও ওয়াশিংটন সুন্দর কিন্তু হাইয়েস্ট স্কোরার ছিল ওই ম্যাচ, সবচেয়ে বেশি বল এই সিরিজে যদি দেখা যায় কোন প্লেয়ার সবচেয়ে বেশি বল খেলেছে তাহলে সেটা হবে ওয়াশিংটন সুন্দর। সবচেয়ে বেশি ইন্ডিয়ার হয়ে বল খেলেছে, বল ফেস করেছে। তো সেই ওয়াশিংটন সুন্দরকে যখন প্রথম ম্যাচে 3 নম্বরে খেলানো হলো, দ্বিতীয় ম্যাচে তাকে কেন ড্রপ করা হলো 3 নম্বর পজিশনটা থেকে, এটাও বোধগম্য হলো না। ধ্রুব জুরেল ব্যাকআপ উইকেট কিপার, খুব ভালো কথা। শুভমান গিলের অনুপস্থিতিতে ধ্রুব জুরেলকে কিন্তু নাম্বার 4 ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে। তো ধ্রুব জুরেল নাম্বার 4 ব্যাটার এবং উইকেট কিপার তো সে ঋষভ পান্ত না খেললে সে প্রথম প্রেফারেন্সে চান্স পায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট যখন অ্যাজ আ প্রপার ব্যাটার তাকে খেলানো হচ্ছে ধ্রুব জুরেলের কি কন্ট্রিবিউশন, ধ্রুব জুরেল দাঁড়াতেই পারছে না, অ্যাজ আ প্রপার ব্যাটার সে দাঁড়াতে পারছে না পিচে। এইটা একটা কন্ট্রিবিউশন হলো? ঘরের মাঠে একটা দাঁড়াতে পারছে না একটা প্লেয়ার, এই জিনিসটা কিন্তু থেকে বেরোতে হবে। মানে এরম বিটস এন্ড পিসেস প্লেয়াররা যদি খেলতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। ধ্রুব জুরেল হয়তো ফিউচারে অনেক বড় প্লেয়ার হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু ধ্রুব জুরেলকে দেখে কনভিন্সিং মোটেই মনে হচ্ছে না। আই এম সরি টু সে, কারণ সবাই অন্য অন্য প্লেয়ারদের নিয়ে ক্রিটিসিজম করছে, বাট আমি কিন্তু ধ্রুব জুরেলের কথাটা বলতে চাই। ধ্রুব জুরেলকে কিন্তু প্রপার পজিশনে ব্যাটিং করানো হয়েছে দুটো টেস্ট ম্যাচেই, কিন্তু ধ্রুব জুরেল দুটো টেস্ট ম্যাচেই ফেল। এবং আর একটা জিনিস দেখতে হবে যে ধ্রুব জুরেল যেমন ফেল করেছে, নীতিশ কুমার রেড্ডির কি কন্ট্রিবিউশন? অক্ষর প্যাটেলকে তো ড্রপ করা হলো সেকেন্ড ম্যাচটাতে, নীতিশ কুমার রেড্ডি যে টিমে খেলছে, কি রোলটা তার অ্যাকচুয়ালি আছে, এ তো মানে একটা অদ্ভুত। আইদার নীতিশ কুমার রেড্ডিকে তুমি প্রপার ব্যাটার হিসেবে টপ অর্ডারে খেলা, নইলে 8 নম্বর 9 নম্বরে নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং করতে আসছে, বোলিং করে খুব কম, তার রোলটা কি, সে কেন টিমে আছে সেটাও তো জানতে হবে। এইভাবে কিন্তু চলতে পারে না। মানে এইরকম বিটস অ্যান্ড পিসেস যদি প্লেয়ার এত থাকে তাহলে তো ইন্ডিয়ান টিম ফেল করবেই, এটাই স্বাভাবিক। এই ইন্ডিয়ান টিমের গ্রোথ আসবে না, এটাই তো স্বাভাবিক। তো এই যে জিনিসটা থেকে বেরোনোর জন্য ইন্ডিয়াকে প্রপার স্পেশালিস্ট ব্যাটার খেলাতে হবে। নাম্বার 3 পজিশনটা কে খেলতো সেটা আমাদের দেখতে হবে। নাম্বার 3-এ প্রথমে রাহুল দ্রাবিড় খেলতো, তারপর চেতেশ্বর পূজারা খেলতো। চেতেশ্বর পূজারা যে মানে ফাস্ট বোলিং অ্যাটাক থাকতো বা স্পিনার অ্যাটাকটা থাকতো তাদেরকে মানে পুরো ক্লান্ত করে দেওয়ার কাজটা চেতেশ্বর পূজারা করতে পারতো। তার ফলে নাম্বার 4, 5, 6 এর রান অনেক ভালো করতো, যে ব্যাটাররা খেলতো তাদের রান অনেক বেটার হতো। বাট সেই জায়গায় যখন 3 নম্বর পজিশনের এত ল্যাগ, সেখানে 3 নম্বর পজিশনের ব্যাটারকে দেখে কনভিন্সিং মনে হচ্ছে না। কে 3 নম্বর খেলছে সেটা তো বুঝতে হবে। ইংল্যান্ড সিরিজে যখন আপনি গেলেন, ইংল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ স্টার্ট হলো সাই সুদর্শনকে দিয়ে, দ্বিতীয় ম্যাচে কে করুণ নায়ার চলে এলো 3 নম্বরে, তারপর করুণ নায়ারই কন্টিনিউ করলো, তারপর হঠাৎ করে করুণ নায়ার ড্রপ হয়ে গেল, সাই সুদর্শন আবার 3-এ খেললো দুটো তিনটা ম্যাচ, তারপর সাই সুদর্শন হঠাৎ এই সিরিজের শুরুতে সে ড্রপ হয়ে ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে খেলানো হলো। আমি পার্সোনালি খুব প্রশংসা করেছিলাম সেই বিষয়টা, যে ওয়াশিংটন সুন্দর খুব ভালো একজন চয়েস হতে পারে 3 নম্বরের জন্য। বাট সেকেন্ড ম্যাচে আবার চেঞ্জ, সেকেন্ড ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করে আবার 3 নম্বরে সাই সুদর্শন। কেউ একটা কারোকে একটা ফিক্স না করে লং রান না দিলে সে কি করে পারফর্ম করে দেখাবে? অ্যান্ড সরি টু সে সাই সুদর্শনকে দেখেও কিন্তু কনভিন্সিং মনে হচ্ছে না যে 3 নম্বরের জন্য সে পারফেক্ট ব্যাটার।
আমার মনে হয় না। নীতিশ কুমার রেড্ডির জায়গাটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। নীতিশ কুমার রেড্ডির কি রোলে খেলছে, তার টেস্ট ম্যাচ খেলছে, টেস্ট টিমে খেলছে, কিন্তু তার রোলটা কি সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। যদি প্রপার অলরাউন্ডার হিসেবে খেলানো হয় তাহলে তাকে টপ অর্ডারেই খেলাও, 3 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকেই খেলাও। আমি তো আগেও বলেছি, কেন অস্ট্রেলিয়ার হয়ে শেন ওয়াটসন অনেকদিন 3 নম্বরে খেলেছে, জ্যাক ক্যালিস 3 নম্বরে খেলেছে সাউথ আফ্রিকার হয়ে, তাহলে আমরা কি 3 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারি না, যে ব্যাটিংটা মেনলি করবে এবং বোলিংটা পরের দিকে এসে করে? বাট নীতিশ কুমার রেড্ডি তো যেখানে খেলানো হচ্ছে সেখানেও পারফরমেন্স করতে পারছে না। ওয়াশিংটন সুন্দরকে টপ অর্ডারে খেলানো যেতে পারে, বাট তাকেও আমরা একটা ম্যাচে চান্স দিয়ে নিচে করে দিলাম। তো কি স্ট্র্যাটেজি ইন্ডিয়া টিমের বোঝা খুব মুশকিল ব্যাটিং অর্ডারে। যারা রঞ্জি খেলে উঠছে তাদেরকে আমরা খেলাই না টেস্ট ম্যাচ। অভিমন্যু ঈশ্বরনের দোষটা কোথায় ছিল আমি জানি না। সরফরাজ খানকে অনেকে ভুলে গেছে, গত বছর নিউজিল্যান্ড সিরিজের একমাত্র 150 রান যে করেছিল সেটা সরফরাজ খানই করেছিল গত বছর। তারপর থেকে সে ড্রপ হয়ে গেছে, তারপরে আরো 2টো ম্যাচ পেয়েছিল ওই নিউজিল্যান্ড সিরিজেরই, তো তারপরে অস্ট্রেলিয়াতে গিয়ে সে আর চান্স পায়নি এবং তারপর সে টিম থেকেই ড্রপ হয়ে যায় স্বাভাবিকভাবে। সো সরফরাজ খানেরও দোষটা কোথায় ছিল আমরা জানি না। সো এইরকম টেস্ট যারা খেলতো তাদেরকে খেলানো হচ্ছে না, স্পেশালিস্ট ব্যাটারদের আনা হচ্ছে না, এইগুলো কিন্তু একটা কনসার্ন জায়গায় নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান টেস্টের ভবিষ্যৎকে। এই টিমটা কিন্তু ইন্ডিয়ার ফুল ফ্লেজেড প্লেইং ইলেভেন ছিল, ফার্স্ট প্রেফারেন্স প্লেইং ইলেভেন আমরা যেটা বলি এখন যদি তৈরি করা হয় সেটাই ছিল, এক্সেপ্ট শুভমান গিল। শুভমান গিল ছাড়া পুরো টিমটাই ছিল, কিন্তু এই টিমের পারফরমেন্স দেখুন আপনি, মানে অতীব জঘন্য। ইন গ্রাউন্ডে যখন ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি করেছে, ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি দেখেও কনভিন্সিং মনে হয়নি, এবং ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি যখন ফিল্ড যেভাবে খুলে দিয়েছিল ঋষভ পান্ত মার্কো জনসনের জন্য, আমার এটা দেখে আরো মানে মার্কো জনসনকে অ্যাটাক করার মতো কেউ নেই, এটাও খারাপ লেগেছে। রবিচন্দ্রন আশ্বিন কত বড় প্লেয়ার, ইন্ডিয়ান টিম এবার ধীরে ধীরে টের পাবে যখন তারা ঘরের মাঠে সিরিজ খেলবে, হোম সিরিজ খেলবে, কারণ রবিচন্দ্রন আশ্বিন একদম আনপ্লেয়েবল বোলার ছিল ইন্ডিয়ার ঘরের মাঠে। তখন কিন্তু কেউ ইন্ডিয়াকে ঘরের মাঠে খেলতে গেলে তাকে প্রথমে রবিচন্দ্রন আশ্বিনের মতো একটা থ্রেটকে সামলাতে হতো, সেটা অনেকে পারতো না। বাট আজকের দিনে দাঁড়িয়ে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল সবাই মিলেও কিন্তু সেই জায়গাটা, সেই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারছে না ঘরের মাঠে। এটা কিন্তু একটা খুব বড় মানে জায়গায়, বড় প্রশ্ন চিহ্নের জায়গায় কিন্তু ভারতীয় দলের বোলিং অ্যাটাকটাকে নিয়ে আসছে। বোলিং এত উইক কিন্তু হতে পারে না কখনোই। কুলদীপ যাদব উইকেট নিতে পারছে না, রবীন্দ্র জাদেজা উইকেট নিতে পারছে না, মেন স্ট্রাইক বোলার ওয়াশিংটন সুন্দর উইকেট নিতে পারছে না, যার জন্য অশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নিল সে উইকেট নিতে পারছে না। সো কোন জায়গায় যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেটা কিন্তু টেস্ট টিম অন্তত পক্ষে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। কারণ আগামী দিনে চ্যালেঞ্জগুলো কিন্তু আরো কঠিন হবে, যখন নিউজিল্যান্ডে ইন্ডিয়া যাবে, বা শ্রীলঙ্কাতে ইন্ডিয়া যাবে, বা অস্ট্রেলিয়া ঘরের মাঠে খেলতে আসবে, তখন তো এই টিম যদি না গোছানো হয় তাহলে তো আরো বাজে হালাত হতে পারে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের কি মতামত ইন্ডিয়া টিমের এই সেকেন্ড হোয়াইট ওয়াশটা নিয়ে, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানান। গৌতম গম্ভীরকে নিয়ে অনেকে প্রশ্ন করছে যে গৌতম গম্ভীরকে স্যাক করে দেওয়া উচিত, এই করে দেওয়া উচিত, ওই করে দেওয়া উচিত, বাট এখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে গৌতম গম্ভীরের ওপর কিন্তু অ্যাকশন বিসিসিআইও নিতে পারবে না, যেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ বিসিসিআই এর সাথে কিন্তু গৌতম গম্ভীর 2027 অব্দি কন্ট্রাক্টে আছে, এটা গেল ফার্স্ট। এবং দ্বিতীয় কথা, সামনেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং টি-20তে কিন্তু গম্ভীরের রেকর্ড অনবদ্য। সেই দিকটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু হয়তো গম্ভীরের ওপর এখনই কোনো রকম কোনো অ্যাকশন নেবে না বিসিসিআই, এটাও কিন্তু পসিবিলিটিস আমি বললাম। বাকি ডেফিনেটলি কোচিং স্টাফ এবং সিলেক্টরদেরও দায়িত্ব, যে প্লেয়ারগুলো রঞ্জিতে পারফরমেন্স করছে, ডোমেস্টিকে পারফরমেন্স করছে, তাদেরকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া টিমে আনার, এবং আইপিএল থেকে দয়া করে ট্যালেন্ট ক্যারি করে না নিয়ে যাওয়ার, এটা কিন্তু ডেফিনেটলি একটা রিকোয়েস্ট আমার ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের কাছে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের মতামতটা এই সিরিজ নিয়ে, ওই টোটাল হোয়াইট ওয়াশটা নিয়ে কি, সেটা ডেফিনেটলি জানাবেন। কি কি চেঞ্জেস দরকার ইন্ডিয়ান টেস্ট টিমে, সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।